যে ব্যক্তি যত অযোগ্য সে তত বেশি ষড়যন্ত্রের পথে হাঁটে। স্বৈরাচার পুত্র সজীবজের জয় তার বক্তব্যের মধ্যে একটা কথা বলেছে যে এটা এইরকম যে অনেকটা ডক্টর ইউনূস সহ নতুন যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে চ্যালেঞ্জ যে দেশ চালানো এত সহজ না, চালাক না দেখি। এই কথার মধ্য দিয়ে এই স্বৈরাচার পুত্র এক ধরনের হুমকি দিয়েছে এবং এই হুমকি দেওয়ার পরেই ঢাকা শহরে ডাকাতি বেড়ে গেছে। আজকে সেনাবাহিনী ৩৫১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিভিন্ন জায়গা থেকে, ডাকাতদের কাছ থেকে এগুলো আটক করেছে ৩৫১টি। এবং সেই বক্তব্যের সাথেই মিলে যাচ্ছে যে আওয়ামী লীগ আবার আসছে, আওয়ামী লীগ আবার আসছে। এইভাবেই ষড়যন্ত্রের বীজ বপন করছে স্বৈরাচার পুত্র সজীবদের জয় জয়। পাশাপাশি এইদিকে পুলিশরা আলটিমেটাম দিচ্ছে, দফা দিচ্ছে, ছাত্রদের মতো করেই দফা দিচ্ছে, আন্দোলন করছে। কি সুন্দর দফার মধ্যে একটা দফা লিখে দিয়েছে যে শহীদ, মৃত পুলিশদেরকে শহীদ খেতাব দিতে হবে, মৃত পুলিশদের শহীদ খেতাব দিতে হবে। যেই পুলিশরা মারা গেল তারা কার সঙ্গে যুদ্ধ করে মারা গেছে যে শহীদ খেতাব দিতে হবে? ভারতের সঙ্গে যুদ্ধ করছে? পাকিস্তানের সাথে যুদ্ধ করছে? কার সঙ্গে জিজ্ঞাসা করছি? নিরস্ত্র নিরীহ নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ খেতাব চাচ্ছে। যেই মানুষগুলোর সাথে যুদ্ধ করেছে তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, নিরস্ত্র মানুষ, অসহায় মানুষ, কিছু দাবি নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে গুলি করে হত্যা করেছে। জনগণ ক্ষেপে গিয়ে হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদেরকে পিটিয়ে হত্যা করেছে বা যেভাবে হোক একটা কিছু হয়েছে, তারা শহীদ। খুনি কেমনে শহীদ হয় বলেন তো আপনারা, বলেন। প্রথমে ভালো ভালো কথা বলছে যে কর্মকর্তাদের দোষ দিল বক্তব্যের মধ্যে, কিন্তু দফার মধ্যে দিছে যে শহীদ খেতাব দিতে হবে। এত সোজা? কতগুলো মায়ের কোল খালি করেছো তোমরা। ভালোই ভালোই চাকরিতে ফিরে আসো সবাই, আর না আসলেও সমস্যা নাই। বাংলাদেশে বেকার যুবকের এত অভাব পড়ে নাই, এত অভাব পড়ে নাই। হ্যাঁ, সব ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে, সব ফাঁকা স্থান পূরণ হয়ে যাবে। পুলিশ নাই। প্রথম দিন এই আওয়ামী ডক্টর ইউনূস একটা সুন্দর কথা বলেছেন। উনি বলেছেন যে ষড়যন্ত্রকারীরা এই আন্দোলনকে ব্যর্থ দেখাতে এই দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। এবার আপনারা আসেন, এই আন্দোলনকে ব্যর্থ দেখাতে চাবে কে বলেন? আমি দেখাতে চাবো? পিঠে এখনো গুলিটা রয়েছে, বের করা হয়নি, ঘা হয়ে শুকায়ও গেছে। বিএনপি নেতাকর্মী যারা মারা গেছে, আন্দোলন শিবির, তারা ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেছে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, এই প্রক্রিয়াকে ব্যর্থ প্রমাণ করতে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। শেখ হাসিনা এমন একটা কালপ্রিট, যে কালপ্রিট বাইতুল মোকাররমে সাধারণ মানুষের মধ্যে সাপ ছেড়ে দিয়েছিল, সাপ ছেড়ে দিয়েছিল, সেখানে স্পটে 2 জন মানুষ সাপের কামড়ে মরে যায়। এইরকম একটা ইতর মহিলা, এইরকম একটা ইতর মহিলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বমের আঘাত করে শেখ হাসিনা। ছাত্রদের মাঝে বোম মারছে। এইবার তো কতগুলো বোম মারলো। প্রিয় ভাই ও বোনেরা, ডক্টর ইউনূস সাহেব আজকে একটা কথা বলেছেন যে পাড়ায় মহল্লায় 20 জন করে, 10 জন করে বা এরকম একটা সমন্বয়ক টিম, যেই টিমটা ওই এলাকার এই সকল ভায়োলেন্স বিষয়ে পাহারা দেবে। আমি রাজনৈতিক কর্মী যারা আছেন, সাধারণ ছাত্র যারা আছেন, নাগরিকরা যারা আছেন, আপনারা একটু কিছুদিন একত্রিত হয়ে থাকেন,
এই পুলিশ, র্যাব, তারপরে প্রশাসন এগুলো একটু সাজায় নিতে একটু হয়তো বা সময় লাগবে। এই সময়টা দেশটা পাহারা দেওয়া খুবই জরুরি। এই সময়ের জন্য খুবই জরুরি। ছাত্র ভাইরা অসাধারণ কাজ করছে, তারা পাহারা দিচ্ছে। হ্যাঁ, বোরকা পরা ছাত্রীরা পাহারা দিচ্ছে, বোরকা ছাড়া ছাত্রী পাহারা দিচ্ছে, হুজুর পাহারা দিচ্ছে, ইসলামী আন্দোলনের লোকেরাও দেখলাম যে পাহারা দিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে যে যার জায়গা থেকে কাজ করছে, পাহারা দিচ্ছে। এই পাহারাটা কিছুদিন অব্যাহত করেন, সহযোগিতা করেন। এই তত্ত্বাবধায়ক সরকার বা এই সরকারের কি কি ক্ষমতা আছে এখনো বোঝা যাচ্ছে না যে তারা একটা আইন পাশ করতে পারবে কিনা, তারা একটা আইন সংস্কার করতে পারবে কিনা। কারণ আইন পাশ, আইন সংস্কার এগুলো সংসদীয় কমিটির কাজ। সংসদে মৌখিক ভোট অথবা বিভিন্ন সিস্টেমে এগুলো আইন আকারে পাশ করা হয়। সেই আইনগুলো এই সরকার পাশ করতে পারবে কিনা এটা বলা যাচ্ছে না। আইন পাশ সাধারণত ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার আইন পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করতে পারে। এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে, একটা নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য কাজ করে তারা। সেই বিষয়ে এখনো আমরা বুঝতে পারছি না যে তারা। অবশ্য যেই সরকার বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত, সেই বিপ্লবী সরকার অনেক আইনই তৈরি করতে পারে, কারণ এটাতে জনগণের একটা অঘোষিত ম্যান্ডেট থাকে। সেই অঘোষিত ম্যান্ডেটের কারণে তারা অনেক কিছু করতে পারার কথা, আমি যতটুকু আমার মনে হচ্ছে। কিন্তু জানি না আইনের ক্ষেত্রে, আইন পাশ করার ক্ষেত্রে কতটুকু রেজুলেশন বা কি অবস্থা। এমনিতেও একটা জানি যে সংসদে কত শতাংশ ভোট লাগে, তারপরে মৌখিক ভোট, সবাই হাঁ বলছে বা না বলছে এরকম একটা। আবার যে দলের প্রস্তাব, সেই দলের কর্মীদের মধ্যে কেউ না বললে, মানে দলের প্রতি অনাস্থা জ্ঞাপন করলে, তাহলে তার সংসদ শপথ খারিজ হয়ে যায়। এরকম অনেক বিষয়, এগুলো বুঝি। যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখানে এটা নতুন, সেহেতু এই হলো বিষয়। এবং সবশেষে শুধু বলবো যে হাসিনা একটা কালসাপ। এই কালসাপ এবং ইন্ডিয়ার একটা কালসাপ, এই দুই কালসাপ মিলে প্রতি মুহূর্তে বাংলাদেশের ক্ষতি সাধনের চেষ্টা করবে। পাশাপাশি ইন্ডিয়ান এজেন্টগুলোও বিভিন্ন জায়গায় দায়িত্বশীল জায়গায় বসে আছে। আমার কথায় অনেকে বিভ্রান্ত হবেন, বিভিন্ন সময় রাগ করতে পারেন, কিন্তু আমি সবসময় বলেই যাব। হ্যাঁ, ইন্ডিয়ান স্পাইদের কথা বলেই যাব, এবং আমি আমৃত্যুটা বলেই যাব, বলতেই থাকবো। কারণ এটাই বাস্তবতা। তাদের 1900 স্টাফ এখানে রয়েছে, 1900 স্টাফ। তাদের সংসদে বক্তব্যের মধ্যে তারা বলেছে। সংসদীয় বক্তব্য মানে কি? এটা অফিসিয়ালি ট্রু, তাই নয়? খুবই দুশ্চিন্তার একটা বিষয়। বাংলাদেশে এই মুহূর্তে 26 লাখ ইন্ডিয়ান এখানে বিভিন্ন জায়গায় নামে বেনামে চাকরি করছে, তাদের বেশিরভাগ অবৈধ। এইরকম একটা পরিস্থিতিতে খুব দুশ্চিন্তা হয়। যে লোকগুলোকে শেখ হাসিনা রিক্রুট করেছে, তারা যদি ডক্টর ইউনূসের দেহরক্ষী হিসেবে থাকে, দুশ্চিন্তা হয়। আমাদের ভয়ের কারণ আছে, আমরা আতঙ্কিত হই। আমি সেই আতঙ্কের কথাগুলো আমি গত 2 দিন ধরে বলতেছি। আমি বলছি, পিনাকি ভট্টাচার্য দাদা বলছে, আরো অনেকে বলছে। এই আতঙ্ক অমূলক নয়। এখনো ষড়যন্ত্র হচ্ছে। পুলিশগুলো শহীদ দাবি করতেছে, তারা নাকি শহীদ হয়েছে। আবু সাঈদের খুনিও তাহলে শহীদ? বলেন, চট্টগ্রামের ছাত্রদল নেতা দ্বিতীয় শহীদ, সেটাও কি সেই যে খুন করলো সেই পুলিশও কি শহীদ? শহীদের মর্যাদা নিয়ে খেলা করছে, ছাত্রদের সাথে খেলা করছে। আমি পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা আপনাদের উপরে যে কর্মকর্তাগুলো আপনাদের অন্যায়গুলো করাইছে, তাদের ফাইলগুলো বলে দেন না, দেখি। বলেন না। আপনাদের চোখের সামনেই তো কত মানুষের হত্যা করেছে, আপনাদের চোখের সামনে কত মানুষের জায়গা দখল করেছে, আপনাদের চোখের সামনে কত মানুষের বাড়ি থেকে টাকা সব নিয়ে এসেছে, আপনাদের সামনেই তো কত মানুষের এরকমভাবে জিম্মি করে আটক রেখে টাকাও করেছে, পকেটে ইয়াবা ঢুকায় ফাঁসায় দিয়েছে। কই দেখি, সাহস থাকলে একটা তালিকা করেন তো, কে কোন অপকর্ম করেছে। আপনাদের বড় বড় অফিসাররা তালিকা প্রকাশ করেন, সাহস থাকলে। শহীদ কারা? যারা সাহসী তারা, ঠিক আছে, হাতে অস্ত্র নিয়ে পাখিরে গুলি করতে ইচ্ছা করে। তো এই হলো বিষয়। আমরা প্রিয় ভাইরা আরেকটা সর্বশেষ বিষয়ে আলোচনা করব। আমাদের
প্রায় মানে লক্ষাধিক প্রবাসী মালয়েশিয়া যাওয়ার জন্য তারা টাকা দিয়েছিল। লোটাস মকসুদ, বেক্সিমকো গ্রুপ, তাদের উদ্যোগে বিভিন্ন মানব আদম ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। লোটাস কামালের মেয়ে নাফিজা কামাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। আজকেও অফিসে গিয়েছি, এসেছে আমার কাছে দুজন প্রবাসী, বেদিশা হয়ে গেছে ঘুরতে 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 ঘুরতে। ঠিক আছে, কিভাবে কি হবে জানি না, আমাদের কথা কেউ শুনবে কিনা তাও জানি না। ঠিক আছে, আমি শুধু দাবি জানাই যে এই জায়গাগুলোতে কাজ করা দরকার, খুব ধরা দরকার। নাফিজা কামালকে খুব দ্রুত ধরা দরকার, লোটাস কামালকে খুব দ্রুত, প্রবাসী ভাইদের সমস্যার সমাধান হোক না হোক, এই লোটা কামাল আর নাফিজা কামাল খুব দ্রুত অ্যারেস্ট করা দরকার, যেভাবে হোক। লোটাস কামাল মনে হয় দেশে আছে, সম্ভবত দেশে আছে। নাফিজা কামাল সম্ভবত দেশে আছে, পালায়নি। এরা দেশে এত বেশি সম্পদ করছে, লুটপাট করে 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 অবস্থা বেদিশা। এই যে গুলশানে লোটাস কামালের প্রতিষ্ঠান রয়েছে, এখনো আস্ত রয়েছে। এই প্রতিষ্ঠানে মেডিকেল করানোর নামে প্রবাসীদের মানে বছরের পরে বছর হয়রানি করা হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এখনো রয়েছে। এগুলো কখন বন্ধ হবে? এই জালিমদের হাতে প্রবাসীদের সেবার বিষয় রাখা যাবে না। ভালো থাকবেন সবাই, রাত অনেক হয়ে গেছে, আর সবাই সচেতন থাকেন। দুশ্চিন্তা হয়। অনেকে বলতে পারে যে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম করছি বা এরকমভাবে এমপি হতে চাই, সেজন্য আসলেই দুশ্চিন্তা হয় আমাদের। দুশ্চিন্তা হওয়ার কারণ আছে। আমরা খুব সুবিধাজনক অবস্থানে নাই। হ্যাঁ, এটাই স্পষ্ট যে আওয়ামী লীগের স্পেস দরকার, পুনরায় দাঁড়ানোর জন্য স্পেস দরকার। তো আওয়ামী লীগকে সওয়াই দেওয়া হয়েছে কেন? ছাত্রদের হত্যা করার জন্য, তাই নয়? ছাত্রদেরকে গুলি করার জন্য, হত্যা করার জন্য, মারার জন্য শত শত ছেলেপেলেকে মেরে শেষ করে দিয়েছে। তার জন্যই তো এরকম এত বড় খুনের অপরাধ করে তারা আবার রাজনীতি করতে চায়। সজীব ওয়াজেদ জয় আবার রাজনীতি করতে চায়। এতগুলো মানুষ খুন করে আবার স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। আওয়ামী লীগ ফিরে আসছে ডাকাত হয়ে, সবগুলোরে গ্রেপ্তার করা হয়েছে। সারা দেশে সবাই চোখ কান খোলা রাখেন। আর প্রিয় বিএনপি ভাইয়েরা, জামাত সহ আন্দোলনকারী আছেন যারা, সবাইকে বলবো যে আপনারা সজাগ থাকেন। প্রত্যেক এলাকায় মহল্লায় একটা করে টিম গড়ে তোলেন। এটা যদি পাহারা দিতে না পারেন, দেশে যাই হোক, যেখানেই ভাঙচুর হোক, চুরি চামারি হোক, যাই হোক, দোষটা গিয়ে পড়বে বিএনপির উপরে। বিএনপি নেতাকর্মী যারা আছেন, আপনাদের বলছি, ডাকাতি আওয়ামী লীগ করাবে, দোষ আপনাদের হবেই, এই মুহূর্তে হবেই। আর জঙ্গি ট্রাম্প কার্ডে খেলা শুরু করছে সজীব ওয়াজেদ জয়, জঙ্গি ট্রাম্প। তার মা যে জঙ্গি খেলা খেলছে না, ওই জঙ্গি নিয়ে আবার কথাবার্তা বলতেছে, জঙ্গি। এরে জয়, তোর মার চেয়ে বড় জঙ্গি আসেনি কেউ রে, এতগুলো ছাত্ররে মারছে, কে আছে তোর মার চেয়ে বড় জঙ্গি? বলেন, কে আছে? ক্ষমতা ছাড়ার পরেও এখনো ষড়যন্ত্র করতেছে প্রতি মুহূর্তে, এবং সে চ্যালেঞ্জ করতেছে যে সে কাজ করতে দেবে না ডক্টর ইউনূসকে। বলতেছে যে দেশ চালানো এত সহজ কাজ না, দেখি চালাক, মানে চ্যালেঞ্জ করতেছে দেশ চালানো সহজ না। আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং আমি আমার জায়গা থেকে বলি যে ডক্টর ইউনূস সাহেবও যদি কোনো ভুল করে, এখানের যারা দায়িত্বশীল আছে তারাও যদি ভুল করে, যদি দেখি, আমি তারে চুপ থাকবো না। আমি অনেস্টলি বলতেছি আমার কাছে ভালো লাগে নাই দীর্ঘদিন ক্ষমতা থাকা, আমি বলেছি এটা আমার স্বাধীনতা, আমার চিন্তা, আমার ধ্যান, আমার খেয়াল। ঠিক আছে, আমি অন্তত 15 বছরের জন্য আওয়ামী লীগকে এই বাংলাদেশের আশেপাশে দেখতে চাই না। আমি দেখতে চাই না। কেন চাই না? 15 বছর নাগরিকদেরকে কষ্ট দিছে, সমান বরাবর 15 বছর কষ্ট দিছে। 15 বছর এখানে তারা ঢুকতেই পারবে না। এবং এর জন্য ভারসাম্যপূর্ণ নয়
আওয়ামী বিরোধী সংসদ গঠন খুব জরুরি। ভারসাম্যপূর্ণ নয়, আবারও বলছি, আওয়ামী ভারসাম্যপূর্ণ নয়। এখন সজীব যা বলতেছে, আসেন আমরা গল্প করি, আমরা আলোচনা করি, সমাধান করি। হ্যাঁ, কি সমস্যা? বাংলাদেশের মাথায় যে সমস্যা ছিল, সমস্যা দূর হয়ে গেছে। হ্যাঁ, এই যে মূর্তিগুলো ভাঙতেছে, বড় বড় মূর্তি বানাইছে, এত বড় মূর্তি, আকাশের মতো লম্বা, বড় 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 মূর্তি বানিয়েছে। হ্যাঁ, মানে এত সোজা, হ্যাঁ, আদর্শ এত সোজা যে মূর্তি বানায় রাখবা, মানুষ পূজা করবো, তাই না? হ্যাঁ, এটা ইন্ডিয়া পাইছো যে একটা মূর্তি দেখলে পূজা করা শুরু করে দেয়। এত সোজা না। জনগণের টাকা দিয়ে নষ্ট করে এক একটা ভাস্কর্য মূর্তি বানাইছে 10 কোটি, 15 কোটি, 20 কোটি টাকা করে, এরকম ভাবে হিউজ পরিমাণ খরচ। আমার ইউনিভার্সিটিতে ভাস্কর্য বানাইছে, এটা ধোয়া মোছা করতেও আপনার লাখ টাকা ব্যয় করে। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় ভাই ও বোনেরা। এই যে ভাস্কর্যগুলো ভেঙেছে, নতুন করে অন্য একজনের ভাস্কর্য তৈরি না হোক। আপনারা যারা এই বিষয়ে একমত বলবেন, ঠিক আছে? ভাস্কর্য কি হয়, মূর্তিতে কি হয় বলেন? কেন একজন নেতার মূর্তি বানায় রাখতে হবে? হ্যাঁ, আমি এটা পছন্দ করি না। যাই হোক, তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের যে মুখগুলো এসেছে, যদি বলেন আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন এই পুরো লিস্টের মধ্যে, ইভেন ডক্টর ইউনূস সহ পুরো লিস্ট, আসিফরা সহ সবাই পুরো লিস্টে কার নাম পছন্দ করেন? আপনারা কাকে বেশি পছন্দ করেছেন এই লিস্টে? আমি যাকে পছন্দ করেছি তার নাম বলে দিচ্ছি, আদিলুর রহমান স্যার। কেন বলবো না, অনেক কারণ আছে। দীর্ঘদিন লড়াই করছে লোকটা হাসিনার বিরুদ্ধে। আমরা যে লড়াই 10 দিন করছি না, বা আপনারা যে লড়াই 20 দিন করছেন, সেই লড়াইটাই উনি প্রায় 20-25 বছর যাবৎ দেখতেছি, করতেছে ছোটবেলা থেকেই দেখতেছি। আদিলুর রহমান, অধিকার, তার একটা সাময়িক অধিকার, তার সংগঠন, সেই সংগঠনের আদিলুর রহমান স্যার সবচেয়ে বেশি পছন্দ। এরকম ভালো ভালো সোনার মানুষগুলো এখানে দায়িত্ব নিয়েছে। মানুষের শেষ কথা নাই, তারাও ভুল করতে পারে, তারাও ক্রাইম করতে পারে, কিন্তু আমি বলতেছি যতক্ষণ পর্যন্ত তারা সঠিক থাকবে, আমাদের সবার সহযোগিতা করা উচিত। এবং তারা যদি কোনো ভুল করে, যদি প্রমাণ পান ভুল করতেছে, ইন্টেনশন কোনো খারাপ, তাহলে সঙ্গে সঙ্গে থামাইও দিতে হবে, চান্স দেওয়া যাবে না। আমরা আবার নতুন করে অনেক দিন কষ্ট পেতে চাই না, এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে গণ অধিকার পরিষদের তারেক রহমান ভাই খুবই জ্ঞানী এবং খুবই নির্মম নির্যাতিত একজন মানুষ। স্বৈরাচার শেখ হাসিনার তাওয়ানলে পড়ে তিনি অনেকবার রিমান্ডে গিয়েছেন, অনেকবার জেল হাজত খেয়েছেন। শুধু তাই নয়, দলীয় যারা শত্রু রয়েছে তাদের হাতেও তিনি নির্মম নির্যাতন সহ্য করেছেন এবং হিংসুক মানুষের নির্যাতন তিনি সহ্য করেছেন। আমরা রাজপথে এমন কোনো আন্দোলন নেই যে আন্দোলনে এই তারেক রহমান ভাইকে দেখি নাই। আমরা সকল আন্দোলন, বাংলাদেশের সকল আন্দোলনে এবং যে আন্দোলনগুলো যৌক্তিক, সেই আন্দোলনে কিন্তু আমরা তারেক রহমান ভাইকে দেখতে পেরেছি। ইন্ডিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল তারেক রহমান ভাই। বিভিন্ন ভিডিও বার্তা, বিভিন্ন ধরনের পোস্ট আমরা দেখেছি। তিনি শুধু যে রাজনীতিবিদ তাও নয়, তিনি গরিব অসহায় মানুষকেও কিন্তু সাহায্য সহায়তা করে থাকেন। এই তারেক রহমান ভাই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, আমরা শুনে আসলাম। সজীবের জয়কে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা নিয়ে কিন্তু তিনি কথা বলতে আসলেন। প্রিয় দর্শক, এই যে তার কথাগুলো শুনে আসলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।